বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি তারা যে ঘোষণাপত্র দেওয়ার একটা কর্মসূচি ঘোষণা করলো, এই এতদিন পরে এসে কেন তাদের চৈতন্যদয় হলো যে একটি ঘোষণাপত্র পাবলিকলি প্রকাশ করা দরকার, এবং এটিকে কেন্দ্র করে আমরা রাজনীতিতে উত্তাপ ছড়াতে দেখছি, পক্ষে বিপক্ষে রাজনীতির নানা রকম ভাষ্য এবং বিভাজন দেখছি। কেন প্রয়োজন হলো 5 মাস পরে এসে এই ধরনের একটি ঘোষণাপত্রে? আসলে কি অনিবার্য প্রয়োজন এটি, নাকি এটি রাজনীতি কোন রকম এক ধরনের সামনের দিনে কোনো ইঙ্গিত, রাজনীতি কেমন যাবে বা কোন দিকে যাচ্ছে সেরকম কোনো ইঙ্গিত বহন করছে, বা এইটা ঐতিহাসিক কোনো তাৎপর্য আছে কিনা? শুরু করতে চাই অধ্যাপক ডক্টর আরমান আহসান, ডক্টর নাজমুল হাসান করিমুল্লাহ স্যারকে দিয়ে। স্যার ধন্যবাদ। দেখুন, ডিসেম্বরে যে টার্নিং পয়েন্ট গুলো তার মধ্যে অন্যতম হচ্ছে সচিবালয়ে আপনার এই বিস্ফোরণের ঘটনা, তারপর ঘটা করে শহীদ মিনারে আপনার সারা দেশ থেকে বৈষম্য বিরোধী অ্যাক্টিভিস্টদের ঢাকা আগমনের চেষ্টা ইত্যাদি। মজাটা হচ্ছে আপনার এই গত ব্রিটিশ রাজ বলুন, পাকিস্তান আমল বলুন, বাংলাদেশ আমল বলুন, কখনোই এরকম আনপ্রেসিডেন্টেড ঘটনা সচিবালয়ে ঘটে। এটি কি পয়েন্ট ইনস্টলেশন এবং বজ্র আটনি ফসকা গেরো কিরকম হতে পারে সেটাই সপ্রমাণিত হয়েছে ঘটনায়। এবং এখন চিন্তা হচ্ছে আলামত গুলো দেশের বাইরে পাঠিয়ে বিশেষজ্ঞ মতামত নেওয়া। ড্যামেজ হ্যাজ অলরেডি বিন ডান। এমনি নানা রকম সমালোচনা উত্থিত হচ্ছিল এই অন্তর্বর্তী দ্বিতীয় সরকারের নিরিখে। আপনার যে সমালোচনার অন্যতম হচ্ছে এটা এনজিওদের পরিচালিত সরকার, এটি চট্টগ্রাম বিভাগের সমিতি, এটি মূলত তিনটি সূত্র থেকে লোকজনকে মোতায়েন করা হয়েছে। একটি প্রফেসর ইউনুসের তার ইনার সার্কেল, প্রফেসর আপনার আসিফ নজরুল এবং তার যারা শিষ্য তাদের পক্ষ থেকে, এবং সশস্ত্র বাহিনীর রেকমেন্ডেশন। এখন তিন ধরনের ব্যক্তিবর্গ এখানে এক ছাদের নিচে অবস্থান নিয়েছেন, ফলে টিম স্পিরিট বলে যেটা আমরা জানি সেটা কিন্তু গোড়া থেকেই মিসিং। আর জোয়াতালি দিয়ে তো আসলে খুব বেশি দূর আগানো যায় না। সর্বশেষ এই বিস্ফোরণের ঘটনাটি সেটাই চোখে দিয়ে দেখিয়ে দিয়েছে। এখন ঢাকঢোল পিটিয়ে যেই বিষয়টি ফোরফ্রন্টে নিয়ে আসা হলো, এই সমাবেশ এমন একটা সময় বছরের শেষ দিন, এবং আপনার যে অবস্থাটা যত গর্জে তত বসে না, এরকমের একটি অবস্থা আমরা প্রত্যক্ষ করলাম আজকে। সারা দেশ থেকে আপনার যারা সমবেত হবার চেষ্টায় ছিলেন তাদের অনেকেই প্রতিমধ্যে আক্রান্ত হয়েছেন, এবং আপনার তাতে উৎসাহের ভাটাও পড়েছে। আর কাল রাতে আপনার সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এই ঘোষণা তারাই দেবেন, সুতরাং বেসরকারি উদ্যোগে এটি করবার জাস্টিফিকেশন নেই। প্রথমে বলা হয়েছে এটা বেসরকারি উদ্যোগ, সরকারের সঙ্গে কোনো সম্পর্ক নেই, তারপরে ওনারশিপ ইস্যুটা সামনে নিয়ে আসা হয়েছে, এবং এর ফলে নানান রকমের রেমিফিকেশন তৈরি হয়েছে। অসমর্থিত সূত্রে জানা গেছে প্রতিবেশীরা আমাদেরকে এই বার্তা পাঠিয়েছে যে আপনার সংবিধান যদি না থাকে তাহলে বাংলাদেশের সার্বভৌমত্ব সম্মান করার তাদের কোনো প্রয়োজন থাকবে না, আর যদি না থাকে তাহলে তানজানিয়ার মতো সৈন্য ঢুকে পড়তে পারে উগান্ডায়, যেটা ঘটেছিল ইদি আমিনের সময়। সমগ্র আন্তর্জাতিক বিশ্ব কিন্তু বিষয়টা নিয়ে কোন রকমের সারা শব্দ করেনি। রেজিম চেঞ্জ করে তানজানিয়ান আর্মি ফিরে গিয়েছিল। এখন দ্বিতীয়বারের মতো সেই দৃষ্টান্ত আপনার বাংলাদেশে নতুনতর পরিসরে আমাদের দেখতে হয় কিনা, এটা নিয়ে অনেকের আতঙ্ক আছে। এখন ধরুন আপনার আমাদের প্রতিবেশী রাষ্ট্র তনুবপুর দিক থেকে কোনো অংশেই কম নয়, এবং তাদের কাছে খুব হ্যান্ডি ভাবে আমরা যদি এরকম একটি অস্ত্র তুলে দেই তাহলে তো তাদের দোষ দিয়ে লাভ নেই, তারা তো সুযোগ নেওয়ার চেষ্টা করবেনি, এটাই স্বাভাবিক। এবং সেটাও একটা কারণ যেই কারণে তড়িঘড়ি করে মনমোহন সিং এর কন্ডোলেন্স বুকে আপনার অটোগ্রাফ দেওয়ার জন্য আমাদের মাননীয় সরকার প্রধানকে হাই কমিশনে ছুটে যেতে হয়েছে। এবং
যতটা পরিমাণে পারা যায় নাইসিটি বজায় রেখে আশ্বস্ত করবার একটা চেষ্টাও কিন্তু পরিলক্ষিত হচ্ছে। সব মিলিয়ে আপনার গতকাল যেমন ঘটা করে মুসলিম লীগের 118তম জন্মবার্ষিকী কেক কেটে পালন করা হলো। মুসলিম লীগের প্রেসিডেন্ট আপনার অ্যাডভোকেট মহসিন রশিদ আপনার ওই রিপোর্টার্স ইউনিটিতে এই আয়োজনটি করেছিলেন এবং সেই বিগত আমলের ইতিহাস, ঐতিহ্য এবং তার যে ইম্প্যাক্ট সেই বিষয়গুলো ফোরফ্রন্টে নিয়ে আসার চেষ্টা আমরা লক্ষ্য করি। সবই কিন্তু একই সুতোয় গাঁথা, বিচ্ছিন্নভাবে দেখবার কেউ চেষ্টা করতে পারেন, কিন্তু এটার একটা লক্ষ্য পরিষ্কার। এখন এইরকম একটি আবহে কিন্তু আমরা অবস্থান করছি।